ওই অপশনের এটা নাম যদি না থাকে তাহলে হচ্ছে হলো আপনার এই যে এখান থেকে আমরা ট্রেসিং সিলেক্ট করি না, যে বাটনের থেকে এই বাটনটা মনে হয় মাঝে মধ্যে কিছু কিছু এই জায়গায় থাকে। হুম। জাস্ট ওই যে যে জায়গা থেকে আমরা ট্রেসিং সিলেক্ট করি ওই জায়গাতে হচ্ছে রিসেট ট্রেসিং, এটা দিলে পরে সব রিসেট হয়ে যাবে। এই জায়গা একটার ভিতরে 3-4টা আমারটার ভিতরে আছে। আমারটা তিনটা সেটা আমি তো সব বের করে আবার কইছি যেগুলো দরকার। এখন 3টে করে আছে কিনা কিভাবে করব? এর মধ্যে আর একটার মধ্যে তিনটে করে আছে। এই যে অপশন বাটনে চাপ দিতে হয়, মাউসের অপশন বাটনে, মাউসের অপশন বাটনে চাপ দিলে পরে এই যে কয়টা আছে সেই কয়টা বের হয়ে যায়, এরপরে এটা একটা সিলেক্ট করে এগুলো সরাই দিয়ে দিয়া তো ছিল, বন্ধ হয়ে গেছে। ফাইভ করে পাঠাইছে সেটা দাও। আচ্ছা, আজকে তাহলে কি শিখবো? আপুর কি ওগুলাই সমস্যা আছে আর কোনো? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আমার একটু বেশি সময় দেন, যাতে কয়েকদিন পরে একটু কম সময় দিলে হয়। শেপ বিল্ডার পাথফাইন্ডার দেখাইছি তাই না? টাইপ টুল, টাইপ অনে পাথ টুল দেখাইনি তাই না? তাহলে আজকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট আর টাইপ অনে পাথ টুল দেখি। এইখানে হচ্ছে টাইপ টুলে তো একটু মনে হয় দেখাইছিলাম তাই না, যে প্রথমে একটা চাপ দিলে পরে হচ্ছে আমি জাস্ট ফ্রিলি লেখার একটা সুযোগ পাবো। ও আমার তো কিবোর্ড খুলে রাখছি। আমরাও কি এরকম করে পরে কিবোর্ড লাগাই? হুম। কিবোর্ড, আচ্ছা, ফ্রিলি লেখা যাচ্ছে তাই না? এবার হচ্ছে যদি আমাদের কোনো এরিয়া সিলেক্ট করা লাগে, এরিয়া সিলেক্ট করতে হয় মূলত হচ্ছে আমরা যখন ব্রোশিয়ার ডিজাইন করি অথবা লেটার হেড ডিজাইন করি। BROUCH, BROCHUR, ব্রোশিয়ার ডিজাইন। ফ্লায়ার আর ব্রোশিয়ারের মধ্যে পার্থক্য খুবই সামান্য, ডিজাইন স্ট্রাকচার প্রায়ই এক, জাস্ট হচ্ছে কি ব্রোশিয়ার ভাঁজ করা যায় আর হচ্ছে ফ্লায়ার ভাঁজ করা যায় না, এই হচ্ছে পার্থক্য একটা পেজে। আহামরি কোনো পার্থক্য নাই, ডিজাইন স্ট্রাকচার একই। এইখানে হচ্ছে এই যে যে লেখাগুলা এইগুলা হচ্ছে টেক্সট বক্স, এইভাবে টেক্সট বক্স নিয়ে এইভাবে টাইনে এটা টেক্সট বক্স হচ্ছে এইভাবে নেই, ঠিক আছে? যাতে করে হয় কি যে এই লেখাগুলো এই এরিয়ার বাইরে না যায়, এই পার্ট বাই পার্ট আলাদা করার জন্য হচ্ছে আমরা এই কাজটা করি। আচ্ছা, এরপরে হচ্ছে কি ভার্টিক্যাল টাইপিং তো দেখাইছিলাম সেদিন তাই না? সেই টাইপ টুল ধরেই এমনি চাপ দিলে হচ্ছে হরিজন্টাল হয়, শিপ চেপে ধরে চাপ দিলে ভার্টিক্যালি হয়, তাই তো? এরকম শিপ ছাড়া কোনো বাটন ছাড়া যদি চাপ দিই তাহলে হচ্ছে হরিজন্টাল হয়, আর যদি শিপ ধরে দিই তাহলে হচ্ছে ভার্টিক্যালি হয়। আচ্ছা, টাইপ অনে পাথ টুল মূলত সার্কুলার বা একটু কোনো একটা শেপের উপরে যদি আমরা কোনো লেখা দিতে চাই বা লেখার বিভিন্ন স্টাইল দিতে চাই, যেমন হচ্ছে বেঁকা তেড়া হয়ে থাকা, যেমন হচ্ছে কি যে আমরা যদি কোনো সার্কুলার লোগো ডিজাইন করি, তো
তো তখন সেই ক্ষেত্রে হচ্ছে টাইপ অনে পাথ টুলটা ধরি, ধরে হচ্ছে এই পাথের উপরে চাপ দিয়ে একটা দিয়ে হচ্ছে বাকি লেখাটুক লিখে দিই। এই হচ্ছে টাইপ অনে পাথ টুলের মূলত কাজ। ঠিক একইভাবেই যদি আমরা কোনো একটা শেপের উপরে এইভাবে একটা কার্ভ শেপ এর উপরে লিখতে চাই, তাহলে এইভাবেই লিখতে হয়। টাইপ অনে পাথ টুল ধরে শুধুমাত্র ওই ইসের পাথের উপরে জাস্ট একটা চাপ দেবো আমরা, আর কিছুই না। লেখাগুলো ওই পাথ যেরকম আছে ঠিক ওই পাথের মতো করে এইভাবে লেখা হবে লেখা। টাইপ টুল। এবার হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে আসি আমরা। গ্রেডিয়েন্ট কালার আগে একটু প্র্যাকটিস করা উচিত ছিল। মোর্শেদ ক্লাসে নাই, সে ভাই দিচ্ছে। টাইপ করে দেন ভাই। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার অনেকভাবে দেওয়া যায়, হ্যাঁ। তার ভিতরে হচ্ছে একদম কমনলি ইউজ হয় হচ্ছে এই যে লাইনার গ্রেডিয়েন্ট আর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লাইনার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে লাইনার গ্রেডিয়েন্টে আমরা গ্রেডিয়েন্ট কালার দিলে পরে এই কালারটা সোজা যায় লাইন বাই লাইন ওয়াইজ। আর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টের সুবিধা হচ্ছে কি, যে আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট দিই তাহলে হচ্ছে ওই ভিতর থেকে ছাড়াই সার্কুলার গাইতে গোল হয়। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। এছাড়াও ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আছে, যেমন হচ্ছে এইটা। এইখানে আমরা চাইলেই এটা একটা করে ডট বাড়াতে পারি, আর এটা একটা ডট ডাবল ক্লিক করলে এটা একটা কালার সিলেক্ট করবে। মূলত এইগুলা ব্যবহার করা হয় মেশ গ্রেডিয়েন্টের জন্য, যা একবার কালার তৈরি করব এই কালারটা দ্বিতীয়বার কপি করা যাবে না, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে এই কালারগুলো ইউজ করে ডিজাইনাররা, যাতে করে তার এই ডিজাইন স্ট্রাকচার আর কেউ কপি না করতে পারে। গ্রেডিয়েন্ট কালার, এই এই ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আমি আবারও বলতেছি, এইটা একবার তৈরি হওয়ার পরে এটার কোনো মডিফিকেশনের সুযোগ নাই, আর হচ্ছে কোনো ইসের সুযোগ নাই, কি বলে, হ্যাঁ, চেঞ্জের কোনো সুযোগ নাই। এটা জাস্ট এই সোর্সটাই যদি কেউ ব্যবহার করে, ঠিক আছে, এই সোর্সটাই, যে সোর্সটা আমরা সেভ দেব এই কাজটা করার পরে, এই সোর্সটাই যদি কেউ ব্যবহার করে তাহলে পরে চেঞ্জ করার একটা সুযোগ থাকলেও থাকতে পারে। কিন্তু একবার ছবি আকারে বা অন্য কোনোভাবে তৈরি করার পরে গ্রেডিয়েন্ট কালার এমনিতেই এক্স্যাক্টলি 100% বানানো যায় না। ধরে নিলাম যে এই লাইনার গ্রেডিয়েন্টটাই আমরা হচ্ছে এটা যদি এক্সপোর্ট ছবি আকারে এক্সপোর্ট করি, তাহলে ছবির থেকে আমরা কালার নিতে পারবো না এইভাবে এক্স্যাক্টলি 100%, টোটালি 100% সম্ভব না। হয়তো কোনোভাবে মিলানো যেতে পারে, আস্তে আস্তে কষ্ট করে কোনো রকমের একটু মিলাই ফেললাম, কিন্তু কপি করা সম্ভব না 100%। এইটা শুধুমাত্রই যদি ভেক্টর সোর্সটা হয় তখন কপি করা যায়। তবে এই যে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট যেটা, এটা সেভাবেও কপি করা যায় না। জাস্ট ওই শেপটা যদি আমি কপি করি তখন হচ্ছে ওইটা কপি হতে পারে। তাছাড়া এমনিতে আমি যদি একটা শেপ নিলাম, নেওয়ার পরে কালারটা এখান থেকে আইড্রপার টুল দিয়ে কপি করে নিলাম, হয়ে গেল, বিষয়টা এমন হয় না এর সাথে, ঠিক আছে। সোর্স ফাইল হচ্ছে হলো যেটা ব্যবহার করা যায় পরবর্তীতে, ঠিক আছে। যেমন হচ্ছে কি, ধরে নিলাম যে এই টেক্সটটা আমি লিখেছি, লেখার পরে এই ফাইলটা হচ্ছে সোর্স যে ফরম্যাট আছে, প্রথম দিন বলছিলাম মনে হয় ক্লাসে যে 4টা ফরম্যাট আছে, এসভিজি, ইপিএস, পিডিএফ আর এআই। এই 4টা ফরম্যাটে হচ্ছে সেভ দিলে পরে এইটা সোর্স আকারে সেভ করা যায়, আর এইগুলা ভেক্টর থাকে, ভেক্টর ফাইল যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। তো এখন হ্যাঁ, এইটা হচ্ছে পরবর্তীতে যেই হোক, যার কাছে ইলাস্ট্রেটর আছে সে চেঞ্জ করতে পারবে চাইলে ইউজ করে। আরো ভালোভাবে সোর্স বোঝানোর জন্য এই ছবিটাই ব্যবহার করতে পারি। এই যে স্ক্রিনে যা দেখতেছি সব তো ইমেজ, ঠিক আছে, এগুলা ইমেজ।
এগুলা পিএনজি ফরম্যাটে আছে অথবা জেপিজি অথবা ওএফপি ফরম্যাটে আছে, ঠিক আছে। আর হচ্ছে বাকি যে ফরম্যাট চারটের কথা বললাম, এসভিজি, এআই অথবা ইপিএস অথবা পিডিএফ, এইগুলা ফরম্যাটে যদি আমরা এগুলো পাইতাম তাহলে পরে এই কালারটা আমি কপি করতে পারতাম, এই কাছে ডিরেক্টলি নিতে পারতাম আর কি। কিন্তু এখন যদি আমি এই শেপে বা ওদের মতো করে একটা শেপ বানাই, এই শেপে যদি আমি এই কালারটা আইড্রপার টুল দিয়ে দিই তাহলে পরে হচ্ছে না, হচ্ছে না। এখন এই হওয়াটাই হচ্ছে আমরা কি করি, গ্রেডিয়েন্ট কালারের ইয়ারটা ধরলাম, কালারটা নিলাম আর কি। নেওয়ার পরে এই যে এইখানে যে বল দুটো দেখতেছি, এইখানে কয়টা কালার আছে আগে হচ্ছে গেস করতে হবে। মূলত আছে কালার দুটো এখানে, ঠিক আছে। কিন্তু দেখতে মনে হচ্ছে তিনটা কালার আছে, না বেশি হতে পারে। আচ্ছা, এখানে কালার পিকার, এইটা হচ্ছে কালার পিকার এখানকার। আই ড্রপার এই যে এইখানে না একই রকমের আই ড্রপার এইখানে গ্রেডিয়েন্টের জন্য। এমনিতে যত সিঙ্গেল কালার আছে তা নেওয়ার জন্য আমরা এখান থেকে আই ড্রপার টুল ইউজ করি। কিন্তু অথবা সোর্সের থেকে কিন্তু একবার অনেকগুলা কালার নিয়ে যায়, যাই হোক। কিন্তু আই ড্রপার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার বানানোর জন্য হচ্ছে অবশ্যই এইখান থেকে কালার পিকারটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার একটা কালার যদি এখানে দুটো কালার হয় তাহলে প্রথম কালারটা হবে এইটা, প্রথম বলের কালার, আর দ্বিতীয় বলের কালার হবে এইটা। এবার এটা তো এই দিকে আছে, তাই না? এই কালার পিকারের উপর আর একবার যদি চাপ দিই তখন হচ্ছে কালার পিকার আর থাকলো না, হয়ে গেল গ্রেডিয়েন্ট টুল ধরা আমাদের, ঠিক আছে। আর এই গ্রেডিয়েন্ট টুল ধরে আমরা কি করতে পারি, এখান থেকে এইভাবে কালারটা টেনে দিতে পারি। এখন যদি আমি এটা একটু রাউন্ড করে দিই, বুঝছে না? তো ব্যাপার হচ্ছে এরকম যে গ্রেডিয়েন্ট কালার এইভাবে কাজ করে যে এইখানে যতগুলা বল নেব ততগুলা হচ্ছে কালার হবে সিঙ্গেল কালার, ঠিক আছে। আর সেই কালার গুলাই হচ্ছে ফেড হয়ে একটা শেপের ভিতরে এরকমের গ্রেডিয়েন্ট কালার হবে। এখন বল কি ওইখানে বেশি কি হবে? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমি আসতেছি। এখন হচ্ছে এইখানে আমরা উপরের থেকে আসি আবার। প্রথমটা হচ্ছে কি ছিল, লাইনার গ্রেডিয়েন্ট, তাই না? তারপরেরটা কি বললাম, রেডিয়াল গ্রেডিয়েন্ট, তাই না? এই রেডিয়াল গ্রেডিয়েন্টেও ঠিক একইভাবে যদি আমরা এই কালারটা সিলেক্ট করি তাহলে পরে হচ্ছে এই জায়গায় রেডিয়াল সিলেক্ট করলাম, ঠিক একইভাবেই কাজ করলো, তাই না? বাইরেও চলে গেছে একটা কালার আর ভিতরে চলে গেছে একটা কালার। এখন এই রেডিয়াল গ্রেডিয়েন্টে আমরা হচ্ছে এই যে এইখানে যে অপাসিটি গুলা দেখতেছি, এই অপাসিটিটা হচ্ছে এই বলের অপাসিটিটা, ঠিক আছে। ওই যে কালারটা আমরা সিলেক্ট করছি, যে বলটা সিলেক্ট করছি, এই বলের হচ্ছে অপাসিটিটা এইখানে থেকে চেঞ্জ করতে পারি আমরা। অপাসিটি কি জিনিস এটা কি বলা লাগবে, 100% হলে এটা পুরো কালার, আর ওর থেকে পার্সেন্টেজ যত কমাবো তত ওইটার কালার ফেড হতে থাকবে, তাই তো, ট্রান্সপারেন্ট হতে থাকবে। তো এবার আম, এরপরে হচ্ছে লোকেশনটা আছে। এই লোকেশনটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এই এই বলের লোকেশনটা কোথায় হবে আর কি। এইখানে যদি আমি 50 করে দিই, বলটা হচ্ছে এই যে বারেরটা, এই বারের হচ্ছে 50% যতটুকু হয় ততটুকুতে যাবে। এখন আম, আমরা আবার উপরে যাই। এবার হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টের কি দেখলাম আমরা, যে এইখানে আমরা যতগুলা বল নিচ্ছি প্রত্যেকটা বল হচ্ছে tool ধরতে হবে। আচ্ছা, প্রত্যেকটা বল হচ্ছে আলাদা আলাদা এক একটা কালার। এইখানে কিন্তু এর পজিশনের ব্যাপারটা এখান থেকে সিলেক্ট করা যায় না। এইটার পজিশন হচ্ছে এইখানে এসে বলটা সরাতে হবে। এটা দেখতে সুন্দর লাগে খুব, কাজ করতেও সুন্দর লাগে, খুব মজাদার জিনিস। তো যাই হোক, এই বলের পজিশন চেঞ্জ করতে হবে এখান থেকে। আর এর পাশে যে যে সার্কেলটা দেখতেছি এটা বড় ছোটর উপরে ডিপেন্ড করে হচ্ছে কালারটা কতটুকু ছড়াবে ওই এরিয়ার ভিতরে, ঠিক আছে। তো যাই হোক, এখন এরপরে হচ্ছে কিসে যাব, আম, আবার এইখানে আসি এডিট গ্রেডিয়েন্টে। এইখানে হচ্ছে গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কোনটা, আমি যদি এই গ্রেডিয়েন্ট টুল ধরে টান দিতাম তাহলে যেভাবে অ্যাঙ্গেল হইতো আর কি, কতটুকু অ্যাঙ্গেলে কাইট হবে এই কালারগুলা, সেটা হচ্ছে হলো এইখান থেকে সিলেক্ট করে দেয়া যায়। যদি আমরা ডেডিকেটেড কোনো অ্যাঙ্গেল বলি যে না এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কালারটা যাবে, তখন হচ্ছে 90 ডিগ্রি করে দেবো এখান থেকে। আর যদি মন চায় যে না আমি হাত দিয়ে করবো, সেটা আমার ইচ্ছা।
যে কোনো দিক টানে টানে নেওয়া যাচ্ছে, যে কোনো দিক ইতে কালার দেওয়া যাচ্ছে। এ হলো একটা। এবার আসি বলের ব্যাপারে। এইখানে হচ্ছে এই বল বাড়ানোর জন্য হচ্ছে জাস্ট এই যে বল সোজা এই কালারের নিচে হচ্ছে একটা চাপ দেব, যতগুলা চাপ দেব ততগুলা বল হবে। আর এই বলগুলা ডিলিট করার জন্য হচ্ছে এই যে সাইডে একটা ধরবো, আবার একটা ডিলেট, এই যে ডিলেটের যে আইকনটা আছে আইকনের জাস্ট চাপ দিলেই হয়ে গেল। এতটুকুই হচ্ছে কাম, কিন্তু এই কাজের হচ্ছে আম, মান সম্মান নাই। ও আরেকটা বাটন আছে যেটা দেখানো হয়নি, এটা হচ্ছে এই যে এরিয়ার বাটনটা, এই যে এখানকার বাটন, এইটা হচ্ছে কালার উল্টো দেওয়া যায়, রিভার্স করা যায় আর কি, এই গ্রেডিয়েন্টটা উল্টো দিক দেওয়া যায়, এটা দেখাইতে ভুলে গেছি। আচ্ছা এবার আসি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে কিসে, স্ট্রোক কালারে, তাই না? একইভাবে গ্রেডিয়েন্ট কালার স্ট্রোকে দেওয়া যায়। ফিল কালার স্ট্রোক কালারের কথা মনে আছে না ভুলে গেছি? এটা হচ্ছে স্ট্রোক কালারের গ্রেডিয়েন্ট। এখন স্ট্রোক কালারের গ্রেডিয়েন্ট দেওয়ার ভিতরে আর একটা মজাদার জিনিস আছে, সে হচ্ছে কি যে যদি একটা সার্কুলার স্ট্রোক নেই, এই স্ট্রোকটা যদি আমরা একদম পুরোট করে দিই মোটা করে, ভিতরে ওই সার্কুলার দেখা যাচ্ছে না, তখন হচ্ছে স্ট্রোকের যে এই যে যে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথিন স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোকের ভিতর দিয়ে হচ্ছে গ্রেডিয়েন্টটা হলো। এবার হচ্ছে কি অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্ট্রোক, এইখানে ব্যাপার হচ্ছে কি স্ট্রোক যে দিক দিয়ে আছে ঠিক ওই দিক দিয়ে স্ট্রোকটা এসে গ্রেডিয়েন্ট কালারটা ঘুরবে। এখন এইখানে যদি আমি অন্য কালার দিই, মাঝখানে আর একটা কালার দিই, এই কালারগুলো সিরিয়াল বাই সিরিয়াল এইখান থেকে স্টার্ট করে ঘুরে আবার এইখানে আসছে, ঠিক আছে? আর এইখানে প্রথমটার ব্যাপার হচ্ছে কি স্ট্রোক যেভাবেই থাক ওর কালার সেই লাইনার গ্রেডিয়েন্টই হয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে আছে কি অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক, এইটা হচ্ছে কি এই স্ট্রোকের থিকনেস যতটুকু, তোমায় যদি দিই তাহলে বুঝতে সুবিধা হবে না, এইখান থেকে শুরু করে এই দিকে গেছে, তাই তো? একটা দেখলাম কিভাবে স্ট্রোকটা এইভাবে করে, ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা। আর একটা হচ্ছে কি মাঝখানের থেকে ছাড়াই, আর একটা হচ্ছে কি এইখান থেকে এই পর্যন্ত স্ট্রোক যত দূর পর্যন্ত থাকে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে। তো যাই হোক এই হচ্ছে গ্রেডিয়েন্টের ব্যাপার। সামনে একটা বক্স নিলাম, তো সাইডে শিফটটা দেবো, এটা কমপ্লিট এখন দেখি বক্স যে কোনো একটা স্টোর করবো। বুঝি নাই। এই যে হুম, কি হবে, খারাপ হবে। এইটা জাস্ট আমি এই যে এইখান থেকে স্ট্রোকের এই জায়গা থেকে যে গ্রেডিয়েন্ট কালার অন অফ করি না আমরা, মাঝখান থেকে ওই যে গ্রেডিয়েন্ট মেরে দিছি। আর এইখানে হচ্ছে কি স্ট্রোকের এই যে থিকনেস এইখান থেকে বাড়ানো যায়, এদিকে এই জায়গায় অপশন আছে, এই জায়গায় যে তিনটা, এই যে তিনটা বার যেটা, এই থ্রি বারে হচ্ছে চাপ দিলে পরে শো অপশনসের অপশন পাবো। এই অপশনে এইখান থেকে আমরা উইথটা বাড়াতে পারি, স্ট্রোক কতটুকু মোটা হবে আর কতটুকু চিকন হবে। এরপর হচ্ছে কি এই যে যে বাকি যে অপশনগুলো আছে এইখানে, সেটা হচ্ছে কি যে এই ক্যাপটা, এইখানে কিন্তু ক্যাপের কোনো কাজ নাই, এইটাই কাজ আছে। কেন কাজ আছে? ক্যাপটা মূলত হচ্ছে কি আমার পাথ যতটুকু পর্যন্ত আছে স্ট্রোকটা ততটুকু পর্যন্ত হয়েছে, কিন্তু যদি আমি এখানে রাউন্ডেড ক্যাপ দিয়ে দিই তাহলে এবার হচ্ছে ওর চায়ের পয়েন্টে যতটুকু রাউন্ড করতে যতটুকু দরকার ততটুকু পরিমাণে ও নিয়ে নেবে। এরপর হচ্ছে আরেকটা আছে কি মূর্খ ক্যাপ, এটা কোনো প্রয়োজনই নাই, কেননা আমাদের এই পর্যন্ত নিলেও যদি সমানই হয় তাহলে পরে এই জায়গায় এসে এত দূরে এসে সমান বানানোর তো দরকার ছিল না। যাই হোক তারা দেশে কোনো হয়তো কোনো কাজ আছে। এরপরে হচ্ছে আরেকটা কি, এইটা তখন এইখানে কাজে লাগবে, সেই অ্যাঙ্গেলের ব্যাপারটা আসছে আর কি, যে যখন অ্যাঙ্গেল থাকবে তখন হচ্ছে এই কর্নারটা রাউন্ড করা যেতে পারে এখান থেকে এই যে এরকম সোজা করে দেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে কি আরেকটা অপশন, যে অপশনটা এইটার ক্ষেত্রে কাজ করে না এখন, আগে কাজ করছিল না এইটার ক্ষেত্রে, তাই না? এবার হচ্ছে এইটার ক্ষেত্রে কাজ করে না, সেটা হচ্ছে কি যে এই যে স্ট্রোক আমরা পাথের দুই দিকেই হয়েছে, তাই না? যে পাশেই যায় পাথের তো দুই দিকেই হয়েছে, তাই না? স্ট্রোকটা, এই স্ট্রোকটা
চাইলে আমরা ভিতর পাশে করতে পারি, আবার বাইরের পাশে করতে পারি, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে রাউন্ডের কোনো কাজ নাই, এটা রাউন্ডের কাজ আছে, কিন্তু এটাই হচ্ছে এই যে ইনার স্ট্রোক আর আউটার স্ট্রোকের কাজ আছে। এরপরে আসি স্ট্রোকে ড্যাশ লাইনের কাজ, যেটা আমরা একদম ছোটবেলার থেকে মুখস্থ কায়দায় দেখে আসছি। সে হচ্ছে কি, প্রশ্নপত্রে ড্যাশ লাইন দেওয়া থাকতো নাকি? প্রশ্নপত্রে হচ্ছিল ড্যাশ লাইন দেওয়া থাকতো। এই ড্যাশটা হচ্ছে এখান থেকে, এই যে জাস্ট স্ট্রোকারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ড্যাশ লাইন সিলেক্ট করলাম। এইখান থেকে ড্যাশের সাইজটা বাড়াই কমায় নেওয়া যেতে পারে, কত পিটি দেবো আর কি ড্যাশের সাইজটা, এটা হচ্ছে এখান থেকে ইয়া করে বাড়াই কমাই দেয়। আর হচ্ছে স্ট্রোকের পরিমাণ বাড়ানো কমানোতে এটা হচ্ছে মোটা চিকন হবে না। তবে এইখানে আর একটা সুবিধা আছে, সে হচ্ছে কি, যে এত পিটি যাওয়ার পরে হচ্ছে কত পিটি হচ্ছে হলো আমাদের স্ট্রোকের সরি ইসের গ্যাপ হবে, ওই যে ড্যাশগুলো আর কি, এই ডটগুলার হচ্ছে গ্যাপ মাঝখানে কতটুকু হবে সেইটা হচ্ছে আমরা পরবর্তীতে গ্যাপে যে সিলেক্ট করতে পারি। এখানে যে র্যান্ডমলিও দিতে পারি, পরে যে আবার হচ্ছে একটা পরিমাণ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আবার গ্যাপটা বাড়াই দিলাম। এবার হচ্ছে কি হবে, ওই যে গ্রুপ ওয়াইজ একটা কম একটা বেশি, একটা কম একটা বেশি, এরকমের হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে? এবার আসি হচ্ছে অ্যারো হেডের ব্যাপারটা। অ্যারো হেডের ব্যাপার হচ্ছে কি, অ্যারো দিয়া থাকতো তাই না এসবের জিনিসের সামনে, বিভিন্ন রকমের অ্যারো আমরা দেখতাম। এই অ্যারোই হচ্ছে এক পাশে হচ্ছে অ্যারো হেড এই পাশে দেওয়ার জন্য, আর এক পাশে হচ্ছে এই পাশে দেওয়ার জন্য। আর হচ্ছে এটা উল্টোও দেওয়া যায়, যদি কোনো কারণবশত এখানে আমরা হচ্ছে অ্যারো এক পাশে দিছি, কোনোভাবে এটা উল্টো দেওয়ার দরকার, এখান থেকে উল্টো দেওয়া যেতে পারে। এরপরে স্কেলের ব্যাপার হচ্ছে কি, যে আমার স্ট্রোকের থিকনেস অনুযায়ী অ্যারোর সাইজ দেখে একটু বেশি বড় মনে হচ্ছে, তখন হচ্ছে কি করব, এই স্কেলটা এখান থেকে একটু কমাই দেবো, যাতে করে ওইটার সাথে ওইটার সামঞ্জস্যতা আনা যেতে পারে। এবার আসি প্রোফাইলের ব্যাপারে। প্রোফাইলের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এখান থেকেও আমরা পাই, আবার এখানেও আছে। এইটা সব থেকে বেশি কাজে লাগে, এই প্রোফাইলটা, যে আমরা যখন স্ট্রোকের কাজ করি বেশিরভাগ সময়ই আমাদের হচ্ছে ইয়া করা লাগে, ড্যাশ লাইন অফ করে দিই, স্ট্রোকের মাঝখানে একটু মোটা করা লাগে, ঠিক আছে? দুই দিকে হচ্ছে চেকন করা লাগে, তখন এইখান থেকে ইউনিফর্মটা জাস্ট আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে? এই একই জিনিসটা কিন্তু আমরা ইলিস্টুল দেও নিই, তবে এইখানে দুটো ব্যাপার একটু ভিন্ন আছে। একটা হচ্ছে কি, একটার মাথা খুবই চোখা, আর একটা হচ্ছে রাউন্ড, বুঝতে পারছেন? যখন যেটা দরকার আমাদের তখন সেইটা করে নেবো, এটা নিয়ে রাজনীতি করার আহামরি কিছু নাই, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রোকের ব্যাপার গেল। এরপরে আসে কি, আচ্ছা ইয়া তো ক্যারেক্টার তো দেখাইনি তাই না, টাইপ টুলটা জাস্ট দেখাইছি, আজান দিয়ে দিস।